তার যে একটা ছিঁড়ে গেছে, মাথার তার আছে না, তার ছিঁড়ে গেছে। আওয়ামী লীগের মধ্যে এত বড় দল তার সঙ্গে। এবং এই যে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন, এই আসন নিয়ে মামুনুল হকেরও এক ধরনের প্রত্যাশা রয়েছে যে আসন ভাগাভাগি হলে এই আসন তিনি পেতেও পারেন, এমনটা তিনি বলেছেন। যদিও তিনি ৩টা জায়গার কথা বলেছেন, ঢাকার মধ্যে মোহাম্মদপুর আরো একটি জায়গা এবং ব্রাহ্মণবাড়িয়ার কথা। সেখান থেকেও কি আসলে উত্তেজনা একটু বেশিই নাকি? দেখেন, এই জিনিসটা আমার আসলে মানে বাংলাদেশের রাজনীতি যে কতটা নিয়ন্ত্রণহীন অবস্থায় চলে সেটারই জন্য একটা আমরা মানে একটা দৃশ্য দেখলাম আর কি। এখানে আমার কাছে মনে হয়েছে, প্রথমত আমি বিএনপিকে বলবো, আমি বিএনপির যে কেন্দ্রীয় নেতৃত্ব আছে তাদের একটু সমালোচনা করতে চাই। সবাই আমরা ভাবছি কিন্তু এই দলটা আগামীতে ক্ষমতায় যাবে, তো তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। তারা একদম তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি থামাতে পারছে না, জি, তারা অনেককে বহিষ্কার করতেছে, তবুও থামতেছে না। কেন থামতেছে না, বহিষ্কার কি কার্যকর হচ্ছে এটা নিয়ে তারা কোনো গবেষণা করছে কিনা আমি জানি না, সেটা সে আরেক আলোচনা। কিন্তু এখানে দেখেন, দুজন এমপি সম্ভাব্য ক্যান্ডিডেট, ইবিন ফাহানা এবং আরেকজন কি ইঞ্জিনিয়ার কি সামথিং নাম মনে নেই আমার, তারা নিজেরা ওখানে কিন্তু বিরোধী লিপ্ত হলেন। এখানে বিএনপির অবস্থানটা কি? বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি কি চায়? বিএনপি কি পারতো না এই দুজনকে আগে ডেকে নিয়ে নিজেরা আলাপ করার জন্য যে আমাদের দল কি চায়? অথবা তারা দুইজনই যুক্তিটা বিএনপির নেতৃত্বকে দিত, বিএনপি নেতৃত্ব শুনতো দুইজনের কি বক্তব্য, শোনার পর বিএনপি থেকে একটা সিদ্ধান্ত দিত যে আমাদের দলের অবস্থান হলো এটা। জি। এখন পা না করে বিএনপি দুই পক্ষকে ছেড়ে দিয়েছে, যাও তোমরা যেন মারামারি করে আসো। মারামারিটা হয়েছে, ফিজিক্যালি ধাক্কাধাক্কি হয়েছে, এই আলোচনা যদি নাও হতো, ধরা যাক এটা হলো না, তারপরেও কি এটা আপনার কাছে ভালো লাগলো যে ওখানে নির্বাচন কমিশনের সামনে বিএনপির দুই পক্ষ যে ওখানে তর্ক বিতর্ক করতেছে? দেখি ভালো লাগলো? আমার কাছে তো ভালো লাগে নাই। কারণ আমার কাছে এটা দেখে মনে হয়েছে যে বিএনপির মধ্যে মানে তার তৃণমূলের সঙ্গে বিএনপির নেতৃত্বে কোনো যোগাযোগই নাই, কোনো যোগাযোগ নাই। আমি বিএনপির 3টা স্তর বলি আমি। একটা হলো আপনার লন্ডনে বসে আছেন একজন, উনি বিএনপির একটা কিছু চালান, আর এখানে হলো সেন্ট্রাল বিএনপি, ঢাকায় কিছু বিএনপির লিডার আছেন, আর তারপর হলো সারা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে তৃণমূল। এই 3টা লন্ডনের ওই ব্যক্তি কি বুঝেন আর কি করেন আর কি বলেন সেটা এই সেন্ট্রাল কমিটি ঠিক মতো ফলো করে কিনা আমি যাই না। আমি যতদূর জানি সেন্ট্রাল কমিটির মধ্যে আবার 3-4টা ভাগ আছে, এক একজন যার যার মতো করে করেন, আর তৃণমূলের উপরে এদের কারো কোনো নিয়ন্ত্রণ নাই। এই দল ক্ষমতায় গেলে কি করবে আমাদেরকে? এখানে বিএনপির নেত্রী আছেন, আমি ওনাকে এই কথাটা বললাম যে এই দল ক্ষমতায় গেলে কি করবে? নিজেরা মারামারি করবে। তাহলে কোনটা বিএনপির বক্তব্য, মানে যে কোনো ব্যাপারে কোনটা বিএনপির বক্তব্য আমরা কি করে বুঝবো যদি নাই মানে শেষ পর্যন্ত? হ্যাঁ, আমি তো মানে একদম তৃণমূল পর্যন্ত আমরা বুঝবো, নিজেরা মারামারি করবে। এবং এখানে তো তাই হলো, ফিজিক্যালি মারামারি করা এক জিনিস, সামনাসামনি দাঁড়ায় মারামারি করা আরেক জিনিস। কথা দিতে মারামারিটাই তো হয়েছে। এই জিনিসটা বিএনপি পারতো না? যত জায়গায় বিরোধ আছে সেটা সব জানার কথা, বিরোধটা কোথায় কোথায় আছে। তো তাদেরকে ডাকেন, আপনি ডেকে আপনি ওখানে বসেন, আপনারা আলাপ আলোচনা করেন, করে বলেন যে আমরা তোমাদের দুজনেরই বক্তব্য শুনলাম অথবা 3জনেরই বক্তব্য শুনলাম, এইটা আমাদের স্ট্যান্ড, আমরা চাই এটা এইভাবে হবে। এবং এইভাবে যে মানবা সে আমাদের দলের সঙ্গে মানে মেন্টালি ফিজিক্যালি আসছো, তুমি আমার দলের সিদ্ধান্তটা তুমি আপহোল্ড করছো। এটা তো বিএনপি করে দেওয়া উচিত ছিল, করলো না কেন? এরা সবাইকে ছেড়ে দিয়েছে, সারা গরুর মতো মারামারি করো, আহত হয়ে আমার কাছে আসো, আমি এটা বিবৃতির সই করে দেবো। সব বিবৃতি বাজারা। বিএনপির সেন্ট্রাল লিডার হলো বিবৃতি দেওয়ার উস্তাদ। এরা এদের সঙ্গে মানে মাঠ পর্যায়ের নেতৃবৃন্দের, মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কোনো যোগাযোগ নাই। প্রতিভাবে মিটিং করে আহ্বান দিয়ে সবাই আসে। আমি খুবই হতাশ, আমি সত্যি কথা বলতেছি। বিএনপির অনেকে হয়তো আমার উপর দুঃখিত হবেন, কিন্তু আমি খুবই হতাশ। তারা এই পর্যন্ত আসতে দিল কেন? এবং আগামী কেন আসবে? কারণ এখানে হলো কি আঞ্চলিক আঞ্চলিক আধিপত্যের ব্যাপার কিন্তু আছে। কে কে থাকলে আমার সুবিধা, কে থাকলে আমার সুবিধা না, তো বিএনপি বলে দিলেই পারে। শুনুক দুই পক্ষকে নিয়ে যে কার সুবিধা কার অসুবিধা, কোন সুবিধাটা বিএনপির পক্ষে যায়। বিএনপির তো একটা হিসাব আছে, নিশ্চয়ই বসুক, বসে বলে দেয়। এটা তো সারা দেশে তো অনেক মনে করেন 50-60টা ইস্যু নাই, ম্যাক্সিমাম 10টা থেকে 20টা ইস্যু আছে। জি।
ফজলুর রহমানের ব্যাপারেও আপনার কাছে আসবো, কারণ শোকজ সেটা দেয়া হয়েছে, তিনি জবাব আসলে কি দেন বা তার জবাব পেয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু মাসুদ কামাল, আপনাকে এই জায়গায় শুনতে চাই, তিনি তো আসলে একটা ব্যাখ্যা দিবেন এই নোটিশ পেয়ে, এবং সেই জায়গায় তার ব্যাপারে যেটা বলা হয়েছে, আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাবি শাখার সেক্রেটারি মহিউদ্দিন খানের একটা কথা বলতে চাচ্ছি। উনি যেটা বলেছেন যে দায় মুক্তি যেন না দেয়া হয়, বহিষ্কার করা হয়, তার এটা একটা দাবি যে এরকম আমাদেরকে যে ধরনের বক্তব্য দেয়া হয়েছে তাতে এইটা যদি করে তাহলেই বোঝা যাবে যে বিএনপি একটা বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। এটা কি বড় ধরনের পদক্ষেপ হবে? আমি মনে করি না এটা মানে খুব ভালো কোনো পদক্ষেপ বিএনপি নিয়েছে, বিশেষ করে নির্বাচনের আগে। মনে করি না। দেখেন, বিএনপি একটা বড় দল, এখানে বিভিন্ন মতের লোকজন এখানে আসবে, আর এটা কিন্তু কোনো ক্যাডার ভিত্তিক দল না। মানে বিভিন্ন ধরনের লোকজন কিন্তু বিএনপিতে, আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা, এবং তার মধ্যে বিএনপিটা আরো উদারপন্থী দল একটা, আমার কাছে যেটা মনে হয় তুলনামূলক। আওয়ামী লীগেও কিন্তু একদম মানে ক্যাডারের মতো না হলেও কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু মানে একদম ওইটাই বলতে হবে, কোরআনের বাণীর মতো, এরকম কিন্তু আওয়ামী লীগের অ্যাটিটিউড আছে। বিএনপিটা এরকম কিছু না। বিএনপিতে মুক্তিযোদ্ধা আছে, বিএনপিতে মনে করেন মুক্তিযুদ্ধ করেনি এমন লোকও আছে। জিয়া রহমানের সময় তো আপনার শাহজাদুর রহমান ছিল প্রাইম মিনিস্টার হয়েছিল, উনি তো বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছেন। জাতিসংঘে যে উনি বাংলাদেশের স্বাধীনতার যে অপ্রয়োজনীয়তা, অকার্যকারিতা, জাতিসংঘে যে ভাষণ দিয়েছেন উনি বাংলা পূর্ব পাকিস্তানের প্রতিনিধি হিসাবে, এমন লোককেও তো উনি প্রাইম মিনিস্টার বানাইছিলেন। উনি মনে করছেন যে সকল দলমত নির্বিশেষে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, উনি সবাইকে নিয়ে এখানে বসছেন। বিএনপির ওই ধারাটা এখনো আছে, সবাইকে নিয়ে। এখন ফজলুর রহমান সাহেব কি করতেছেন? ফজলুর রহমান সাহেব যেটা করতেছেন, আমি যতটুকু বুঝি আর কি, উনি মুক্তিযুদ্ধের মানে প্রশ্নে আপোষহীন, মুক্তিযুদ্ধের প্রশ্নে উনি আপোষহীন, এবং কখনো কখনো অতিমাত্রায় আবেগপ্রবণ। উনি একজন বয়স্ক লোক, ওনার মধ্যে আবেগ থাকতেই পারে। উনি নিজে মুক্তিযুদ্ধ করেছেন, সেটাও হতে পারে। বঙ্গবন্ধুর প্রতি ওনার এক ধরনের মানে আপনার ভালোবাসা আছে। তো বঙ্গবন্ধুকে কি বিএনপি ঘৃণা করে নাকি? তাও তো করে না। বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, উনি তো বঙ্গবন্ধুর নামে তো মুক্তিযুদ্ধ করছেন, তো কোনো সমস্যা তো নাই। এখানে কোথাও কোনো বিরোধ নাই। বিরোধটা যেটা তৈরি হয়েছে বলে মনে করি, যদিও বিএনপির সেই নোটিশে কিন্তু তারা সুস্পষ্ট উল্লেখ করে নাই যে কোন ঘটনাটা, কোন কথাটা প্রেক্ষিতে তারা মনে হয়েছে। ওনারা যেটা বলেছেন যে এই আন্দোলন যারা করেছে, আন্দোলনে যারা শক্তি ছিল, তাদের ব্যাপারে ওনারা কিছু কিছু আপত্তিকর শব্দ। তো আন্দোলনের শক্তি তো জামাতও ছিল, তো জামাতের ব্যাপারে বিএনপি ইদানিংকার বক্তব্য কি খুব শোভন? তত না। তো সেটা তো মানতে হবে। আমি বললে কোনো সমস্যা নেই, তুমি বললে সমস্যা। এনসিপি সম্পর্কে বলা হচ্ছে, হ্যাঁ এনসিপি সম্পর্কে আমি এনসিপি সম্পর্কে ফজলুর রহমানকে যে শোকজ এবং সেখানে উনি কি বক্তব্য দিয়েছেন এনসিপির ব্যাপারে সেটাও আপনি বলছিলেন, সেই জায়গা থেকে শুনতে চাই। আচ্ছা, আমি শোকজের লেটারটা আমার কাছে আছে, আমি যে একটা জায়গায় পড়ে শুনি। দেখেন, উনি কিন্তু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, মানে মোটামুটি সিনিয়র পোস্ট। আপনারা কাদেরকে বানাইছেন এটা আপনাদের ব্যাপার, আপনারা কাকে ডাম্প করার জন্য ওই পোস্টে পাঠান এটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি তো এটা বুঝি যে উনি চেয়ারপারসনকে উপদেশ দিচ্ছেন, মোটামুটি সিনিয়র পোস্ট। ওনাকে নোটিশ পাঠাইছেন কে? রিজভী সাহেব, উনি সিনিয়র যুগ্ম মহাসচিব। দেখেন লিখেছেন কি উনি, যে উনি নাকি আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, আত্মদানকারী শহীদদের নিয়ে ফজলুর রহমান সাহেব কি বক্তব্য দিচ্ছেন বলুক, আমি দেখি এই পর্যন্ত। উনি যেটা বলেন সাধারণত যে এই আন্দোলনের পুরো ক্রেডিটটা কিন্তু এনসিপির লোকজন নিতে চায়, তারা বোঝাতে চায় তারাই আন্দোলন করছে। বিএনপি আন্দোলনে ছিল না? ছিল তো, খুব ভালোভাবে ছিল। বিএনপির মতো শক্তি এরকম স্টুডেন্টরা না থাকলে আন্দোলন হইতো কিনা আমার সন্দেহ আছে। কিন্তু এনসিপি দেখবেন ভাব দেয় যে তারাই সব করছে, এদেরকে কে চিনতো? সেটা তো কৃতিত্ব নেওয়ার একটা একদম শুরু থেকেই ছিল। এই যে কৃতিত্ব নেওয়ার প্রবণতা, ফজলুর রহমান সাহেব এইটার প্রতিবাদ করছেন, বিভিন্ন সময় এটা প্রতিপাদন করছেন, আমি শুনেছি। আমি যতটুকু ওনাকে ফলো করেছি, আমি কিন্তু ফলো করি ওনাকে। আচ্ছা, আরেকটা জায়গায় বলা হয়েছে কি, দেখেন জুলাই আগস্ট অভ্যুত্থানে বিএনপি 450 অধিক নেতাকর্মী মারা গেছে, এটা রিজভী সাহেব বলছে। আমি রিজভী সাহেবকে সবিনয় অনুরোধ জানাই, এই 450 নেতাকর্মীর তালিকা আপনাদের কাছে আছে? হয়তো মারা গেছে না, আমি বলবো না, কিন্তু তালিকা আছে নাকি আপনার কাছে? তালিকাটা কালকে একটু প্রকাশ করেন তো, আমি দেখতে চাই যে আপনার এত বড় দল
সারা দেশে আপনি এত লোক আছে, আপনি 450 লোকের তালিকা করতে পারেন নাই পর্যন্ত, পায় নাই। দেখাক, কালকে আমি চ্যালেঞ্জ দিলাম, কালকে দেখাক যে কোন 450 লোক বিএনপি ছিল মারা গেছে। এই সমস্ত সুইপিং কমেন্ট করে ভাই লাভ নাই। আচ্ছা ঠিক আছে, তারপরে উনি আর কি বলছেন যে এই ধরনের বিরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান করছেন, এই ধরনের উদ্ভট ও উশৃঙ্খল, এই শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য কেন আপনাকে উদ্ভট বক্তব্যটা বলতে কি মিন করছেন আমি জানি না। আমার কাছে এই যে নোটিশটা করছে এটি আমার কাছে মানে কেমন যেন অরুচিকর মনে হয়েছে। একটা সিনিয়র লোককে আপনি নোটিশ করবেন, বোঝাই যাচ্ছে যে ওনার কপালে দুঃখ আছে, মোটামুটি বিদায় করে দেওয়ার অবস্থা তারা নিয়ে গেছেন। কিন্তু এটা যদি হয় এটা বিএনপির জন্য কোনো ভালো ফল আনবে না। বিএনপির যে ক্যারেক্টারটা, যে সকলকে ধারণ করার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারের সঙ্গে এটা যায় না আসলে, এটা আমি যতটুকু বুঝি। তারপরেও যদি বিএনপি করে, বিএনপির দলীয় সিদ্ধান্ত, এটা ওরা বুঝবে। বাট আমি মনে করি যে ফজলুর রহমান সাহেব, হ্যাঁ উনি অনেক জায়গায় আবেগপ্রবণ হয়ে যান, ওনার দুই একটা শব্দ হয়তো ভালো না, কিন্তু তার জন্য ওনার মতো সিনিয়র একজন লিডারকে এই ধরনের নোটিশ করাও আমি মনে করি ঠিক না। বিএনপির আরেক নেতা মির্জা আব্বাস তিনি যেটা বলেছেন নতুন ভাবে -2 ফর্মুলা, সেখানে আমরা তো আসলে ইতিমধ্যেই জানি যে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে তার স্বীয় কর্মগুণে। তো আরেকটি যদি হয় যে বিএনপি আরেকটি মাইনাস করবার, সেক্ষেত্রে তাহলে ষড়যন্ত্র কিভাবে হচ্ছে, কি এটা আপনার কাছে কি মনে হয়, এই মাইনাসটা কিভাবে হতে পারে? হচ্ছে আমি আপনাকে বলি কয়েকটা জিনিস। দেখেন, এখন বিএনপি যদি ক্ষমতা, এখন তো ইলেকশন তো হয় নাই, ইলেকশনটাকে কেন কিছু পার্টি ডিলে করতে চায়? যদি বিএনপি বলতেছে না যে বিএনপি আসলে আরেক স্বৈরাচার আসবে, 100 স্বৈরাচার থেকে আরেক স্বৈরাচার আসবে, আপনি কিভাবে বলেন আরেক স্বৈরাচার আসবে? আপনি বলছেন বিএনপি আগে স্বৈরাচার ছিল, বিএনপিকে আপনি সর্বশেষ কবে দেখছেন? 2006 সালে দেখছেন। 2006 সালে পরে কি বিএনপি দেখেন? দেখেন তো, 2006 সালে আপনাকে যেরকম দেখছি আমি কি আপনি ওরকম দেখি ভাই? এর মধ্যে তো ভাই 19 বছর পার হয়ে গেছে। আপনি 6 সালের স্মৃতি এখন বলতেছেন কেন? আর 2006 সালে আপনি কি দেখছেন এটা নিয়েও তো নানা রকম বিতর্ক আছে। যারা এখন আসছে, যারা এখন বলে, তাদের তো বয়স কত ছিল? তো এইগুলি হলো কথার কথা। এইগুলি বলতেছে কেন? যে এখন যারা আছে, এখন দেশটা চালাচ্ছে কারা বলেন? একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের সবচেয়ে সুবিধা পাচ্ছে কারা? সারা দেশের দিকে তাকান, প্রশাসনে এবং সরকারের বিভিন্ন পদে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে এনসিপি এবং জামাত। আমি এখানে ছোট্ট করে ফরহাদ মজারের একটা কথা যুক্ত করি। উনি আবার বলেছেন যে 1/3 দলই চায় না নির্বাচন হোক। ভাই ওনার আলাপ বাদ দেন। এই 1/3 ওনার আমি সত্যি ওনাকে আমি একসময় খুবই পছন্দ করতাম। আমার ধারণা ওনার তার একটা ছিঁড়ে গেছে, মাথার তার আছে না, তার ছিঁড়ে গেছে। উনি যে কখন কি বলে, আচ্ছা উনি এত কথা বলতেছে, ওনার বউরে ওরে পাঠাচ্ছে কেন? ওই ভদ্রমহিলা তো রাত্রেবেলা যে ওনার সঙ্গে থাকে নাকি? কি এইগুলি কয়ে লাভ নাই, এইগুলো লোকে নাটক করে আর কি একটা। ওনার আলাপ ওনার কথা মানে যত শুনবেন তত বিভ্রান্ত হবেন। যদি বিভ্রান্ত না হতে চান ওনার কথা শুনেন না। উনি কি, উনি নিজের বুদ্ধিজীবী বলে না। একবার ওই দিন দেখলাম আগে তো চিন্তক, এখন দেখি কবি ও ভাবুক। তো উনি ভাবুক হয়েছেন এখন আর কি, থাক ওনার ভাবনা নিয়ে উনি থাকেন, সমস্যা নাই কোনো। বাট আমার যেটা প্রবলেম হলো সেটা আমি বলি আপনাকে, যে জিনিসটা নিয়ে আমি মানে দুঃখিত, সেটা হলো গিয়া এখন কিন্তু ভার্চুয়ালি ক্ষমতার যে সুবিধাটা এটা কিন্তু জামাত এবং এনসিপি নিচ্ছে। আচ্ছা, আর মাঠ পর্যায়ে চাঁদাবাজিটা বিএনপির নামে হচ্ছে। কিছু বিএনপি আছে, কিছু বিএনপি থেকে বহিষ্কৃত আছে, কিছু বিএনপি টিএনপি কিছুই না, তারা প্রফেশনাল চাঁদাবাজ, তারা বিএনপির ছত্রছায়া আসলে বিএনপির নাম নিয়ে আসে। এখন এইগুলি কিন্তু কোনোটাই থামানো যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত নাকি দেশে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসতেছে। এখন জামাত এবং এনসিপির ধারণা যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই সুবিধাটা পাবো না। তো এখন যতদিন ঠেকানো যায়, যতদিন নির্বাচনকে বিলম্বিত করা যায়, আমি তো ক্ষমতাসীনের মতে আছি। ইলেকশন হলে পরে জামাত আর এনসিপি কয়টা আসন পাবে? তখন কি তারা এই পাওয়ারটা এক্সারসাইজ করতে পারবে? পারবে না তো রে ভাই। তো এখন তাদের এইটা কি, প্ল্যানটা কি? যাতে নির্বাচনটাকে ডিলে করা। এখন এই যে একটা প্ল্যান, এটাকে আপনি বাংলা ভাষায় কি শব্দ ইউজ করবেন? এটাই সেই ষড়যন্ত্র না। সেটা তো না হয় নির্বাচন পেছানো, কিন্তু একদম মাইনাস, সেটা আসলে না। মাইনাস করার, শুনেন বিএনপি না এত বড় একটা দল, এখন সত্যি কথা বলতে কি বিএনপি যাই বলে না কেন, এটা করতেছে, এই বদনাম সেই বদনাম সবই বদনাম তার। কিন্তু বিএনপি এত বড় একটা দল,
এই দলটাকে আপনি একদম মাইনাস করে ফেলাবেন ভাই, এটা কঠিন রে ভাই। তাহলে এই আশঙ্কা তাহলে এবং এইটা মির্জা করতে হলে আব্বাস পরে কেন পোষণ করছেন? বিএনপিকে মাইনাস করতে হলে পরে মানে যদি কেউ করতে চায়, আওয়ামী লীগ দেখেন, আওয়ামী লীগ 16টা বছর ধরে বিএনপিকে মাইনাস করার চেষ্টা করছে, বিএনপিকে দাঁড়াইতেই দেয় নাই কোথাও। জামাতটা মানে আওয়ামী লীগের মতো এত বড় দল, তার সঙ্গে আসছে প্রশাসন, তার সঙ্গে সবকিছু রাষ্ট্রযন্ত্র, সবকিছু মিলাইয়া বিএনপিকে মাইনাস করার চেষ্টা করছে, পারছে? পারে না তো। এত সহজ না রে ভাই, এত সহজ না। এই জামাত বললেন যে এটা আসলে এত মাইনাস করে দিবে। সহজ উনি না। বলতেছেন তো দলের লোকজনকে আরো মানে উদ্দীপ্ত করার জন্য বলতেছেন, তোমরা আরো রুখে দাঁড়াবে কিন্তু বলার জন্য বলতেছেন। জি, সেক্ষেত্রে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আপনাকে একটু শুনে আপনার কি সেখান থেকে অনেক বেশি উদ্দীপ্ত হচ্ছেন? আপনাদের উদ্দীপনা বেশি কাজ করছে? না, আমি সাহেবের এই বক্তব্যের সাথে সত্যিকার অর্থে আমি একমত নই। কারণ কি, ষড়যন্ত্র আছে, রাজনীতিতে ষড়যন্ত্র মোকাবেলা করেই কিন্তু বিএনপি দাঁড়িয়ে আছে, মানে একদম মাথা উঁচু করে সগর্বেই কিন্তু দাঁড়িয়ে আছে। -2 ফর্মুলা যেটা 111-এ সরকার করেছিল, সেখানেও কিন্তু মাইনাস করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। সেখানেও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপোষহীনতা, সেই আপোষহীনতার কারণেই কিন্তু রাজনীতিবিদরা আবার রাজনীতি করার যে ত্বরান্বিত করার যে শক্তি সঞ্চয় করা, সেটা কিন্তু তার আপোষহীনতার কারণেই হয়েছে। তিনি দেশ ছেড়ে যান নাই। তো এই বিএনপিকে তো ভেঙে ফেলার অনেক ষড়যন্ত্র হয়েছে। দেশনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লবিস্ট নিয়োগ করে আপনার মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, পারে নাই ফ্যাসিস্ট সরকার। তো যেটা মাসুদ ভাই বললো সেটা আমিও একমত, যে মাইনাস করা বিএনপিকে বাংলাদেশের ইতিহাসে এটা কখনো রচিত হবে না। কারণ এই বিএনপি কিন্তু একদম তৃণমূল হচ্ছে জিয়া পরিবার, জিয়ার আদর্শকে ধারণ করা, যা বহমান হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে, এবং এখন যেটা ধরে রেখেছেন দেশনায়ক জনাব তারেক রহমান। তো এখানে একজন যদি মাঠে কর্মী যদি হিসেবে নিপুণ রায়কে প্রশ্ন করেন, দলের একজন কর্মী হিসেবে আমি বলবো, আমার রক্তেও শেষ রক্তবিন্দু দেহ হলেও আমি আমার দলের আদর্শকে ধরে রাখবো। এই দলকে আমি হাঁটতে দেব না, এই দলকে নিয়ে কোনো ষড়যন্ত্র খেলতে দেব না কাউকে। এই কারণে দিব না, কারণ এই দলের কাছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ। তো এই দলের কেউ যদি কোনো এই জায়গায় আমি ফাঁদে পা দেয়, সেটা কি করে ঠেকাবেন? সাহেব যেটা বলেছে সেটা তিনি তার ব্যক্তিগত একটা মতামত, আশঙ্কা থেকে তিনি বলতেই পারেন, এটা থাকতেই পারে। কিন্তু এই দলের নেতা কর্মীরা যে যত বড়ই ফাঁদে পা দিক না কেন, একদম তৃণমূল দাঁড়াবে এই দলের ঝান্ডা ধরে রাখার জন্য। কারণ ভাঙার চেষ্টা তো এর আগেও হয়েছে। ষড়যন্ত্র তো রাজনীতির পার্ট। জি, এবং এই ষড়যন্ত্রে যারা পা দিয়েছে, এই ফাঁদে যারা পা দিয়েছে, তারা ধ্বংস হয়ে গিয়েছে। ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, দল কিন্তু ধ্বংস হবে না। এ দল কখনো মাইনাস হবে না। এ দলের নেতৃত্ব তারেক রহমানকে মেনশন করে বলা, তো তারেক রহমানকে মাইনাস করার শক্তি বাংলাদেশের কোন রাজনৈতিক দল কিংবা কোন গোষ্ঠীর নাই। জি, সেক্ষেত্রে আদর্শ ধরে রেখে বিএনপি এগিয়ে গেলে গণতন্ত্র অনেক বেশি ভালো থাকবে, এরকমটাই হয়তো দেশের অনেক মানুষই মনে করছেন। আমি মাসুদ কামাল আপনার কাছে একটি ব্যাপারে আসতে চাই, যেটা আসলে আমরা এরকম একটি সিদ্ধান্ত পেয়েছি, আপনি এই ব্যাপারে কথাও বলেছেন। সেটা হচ্ছে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সংবাদ মাধ্যমে প্রচার করা যাবে না, প্রচার করলে এক ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপনি আপনার বক্তব্যে বলেছেন যে এটাও একটা গণমাধ্যমের যে স্বাধীনতা, সেটা হস্তক্ষেপ বা খর্ব করা হলো, এবং শেখ হাসিনার পথেই এই অন্তর্বর্তী সরকারও হাঁটছে। কেন আপনি মিল খুঁজে পাচ্ছেন? দেখেন, শেখ হাসিনার আমলে কিন্তু আমি সংক্ষেপেই শুনবো, যেহেতু একদম শেষে রয়েছে। শেষে অল্প কিছু বলছি। তারেক রহমানের বক্তব্য কিন্তু প্রচারটা নিষিদ্ধ হয়ে গেছিল 2015 সালে, যদ্দূর আমার মনে পড়ে। এদিকে তারেক রহমানের বক্তব্য দেশের মানুষ জানতে পারে নাই। তারেক রহমান নিয়মিত তার দলের নেতাকর্মীর সঙ্গে মিটিং করতেন, উনি বক্তব্য দিতেন না। তাহলে তারেক রহমানের বক্তব্য বিএনপির নেতাকর্মীরা শুনতে পারবে, জনগণ পারবে না কেন? আপনি আমাকে এই কথাটা বুঝান রে ভাই। তাহলে নেতাকর্মী একমাত্র সেই এই কথা শুনবে, আমরা শুনবো না কেন? আচ্ছা, 1 নম্বর কথা,
তখন কি মানুষ শুনতে পারে নাই? তাহলে পারে নাই কে? সরকারের নিয়ন্ত্রণ এখানে কোথায় আছে? আছে গেলে কয়েকটা পত্রিকা এবং টেলিভিশনের উপর। এতে লাভটা কি হবে? মানুষকে পত্রিকা টেলিভিশনের জন্য ওয়েট করে? মানুষ সব শুনে, মানুষ খুঁজে খুঁজে শুনে। আপনি ইন্টারনেট বন্ধ করে দেন, আপনি বন্ধ করে দেন, ইউটিউব বন্ধ করে দেন, করেন ফেসবুক বন্ধ করেন, তাও মানুষকে আটকাতে পারবে না। তখন জানেন কি হবো? বাড়ি থেকে মেইলে আসবো। এটা ভাই, এটা বুঝতে হবে। মানসিক আপনাকে। আগ্রহ আরো বাড়বে। এই অবশ্যই পারবে। যেমন আমি সর্বশেষ যে বক্তব্যের জন্য, ওই বক্তব্য কিন্তু আমি শুনি নাই আসলে, আমি শুনিও না, আমি ওনার বক্তব্য শুনিও না আসলে। উনি এমন হবে কথা আমি প্রথম শুনতাম কেন, আশা করতাম উনি তো বলবেন যে আমি এই ভুলটা করছি, ভুলের জন্য জাতি কাছে ক্ষমা চাই। দেখি সে আগের মতোই কয়। ভাবখান এরকম উনি এখনো প্রধানমন্ত্রী আছেন। জি। ওই ভাবভঙ্গি দেখে আমি বিরক্ত হয়ে উঠে আসি। সেই ক্ষেত্রে আপনি বলছেন যে এই ধরনের সিদ্ধান্ত আসা মানে উল্টো আরো আলো ফেলা ওই উল্টো আলো জায়গাটায়। ফেলা, আজকে এবং নিজের যে মানে নিয়তটা যে খারাপ, নিজের যে সহ্য ক্ষমতা কম, এটা প্রমাণ করা। জি, এটা খুব আজকের সময় ভালো একেবারেই হয়নি। শেষ। আমরা গণতন্ত্র এবং নির্বাচনের ব্যাপারে অনেকটাই শুনবার চেষ্টা করলাম। নিঃসন্দেহে আরো এই আলোচনা হবে। আজকে আয়োজন শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আপনাকে, মাসুদ কামাল আপনাকে অসংখ্য ধন্যবাদ।